ডাকসু নির্বাচন নিয়ে কেটেছে অনিশ্চয়তা। হাইকোর্টের আদেশ, চেম্বার আদালতে স্থগিত, যথাসময়ে ভোট, ক্যাম্পাসে উৎসবের আমেজ। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। জরুরি অবস্থা জারির গুজবে কান না দিতে সবার প্রতি আইন উপদেষ্টার আহ্বান। অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। প্রস্তুতির অভাবে যথাসময়ে নির্বাচন নাও হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিলেন সিইসি। প্রস্তুতিতে ঘাটতি নেই, যথাসময়ে নির্বাচন। আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। ভোটাধিকার ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। 6 মাত্রা ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি বেড়ে 8 শতাধিক, আহত 3000, সরঞ্জামের অভাবে উদ্ধার ব্যাহত। এবং নেদারল্যান্ডসকে 9 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তানজিদ তামিমের। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। বিস্তারিত। ডাকসু নির্বাচনে আদালত পাড়ায় চরম নাটকীয়তা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করলেও 1 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে নির্বাচন পরিচালনা ও প্রচারণায় কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সোমবার সকালে জানা যায় গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে সোমবার দুপুরেই হবে শুনানি। বেলা 2:30টার দিকে শুরু হয় শুনানি। রিটকারের আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনাল। কিন্তু সংগঠনটির রাজনীতি করেও এস.এম. ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ ঘোষণা আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তার দাবি, এস.এম. ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা এটি মীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে তার প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এর পরপরই এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। একদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণা, অন্যদিকে নির্বাচন নিয়ে আইনি লড়াই। এতে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত হলে কেটে যায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। ক্যাম্পাসে ফের তৈরি হয় উৎসবের আমেজ। ডাকসুর প্রার্থীরা বলছেন, কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন ঠেকাতে পারবে না। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার সকাল থেকেই চলছিল ডাকসু নির্বাচনের প্রচারণা। উৎসবমুখর পরিবেশে ভোট চাইছিলেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। ঘোষণা করার কথা ছিল বেশ কিছু প্যানেলের নির্বাচনী ইশতেহার। এরই ধারাবাহিকতায় ডাকসু ভবনের সামনে চলছিল ছাত্র শিবির সমর্থিত জোটের নির্বাচনী ইশতেহার ঘোষণা। এরই মধ্যেই খবর আসে হাইকোর্ট স্থগিত করেছে ডাকসু নির্বাচন। এরপরই একে একে ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থী ও ভোটাররা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ক্যাম্পাস জুড়ে শুরু হয় মিছিল, স্লোগান। উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। একজন জিএস পদপ্রার্থী বাতিল করার পরিপ্রেক্ষিতে, যে রিটের পরিপ্রেক্ষিতে এই ডাকসুকে স্থগিত করা হয়েছে। আমরা বলতেছি এটা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থে আঘাত হানে এমন সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছেন। আমরা সেটা পরিপ্রেক্ষিতে আমরা
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। আমরা এই ডাকসু ইলেকশন নিয়ে কি করা যায়, আমরা কিভাবে করে এই বিষয়টা মোকাবেলা করব, সেটা আমরা পরবর্তীতে আমাদের প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে আপনাদেরকে পুরোপুরি জানাবো। আধা ঘন্টার ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে যায়। হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত জোট। এ সময় জোটের জিএস প্রার্থী ফরহাদ বলেন, 9 সেপ্টেম্বরই হচ্ছে ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না ডাকসু নির্বাচন। আমাদের কাছে এখন খবর এসছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হবে। এর আগে যে রায় দেওয়া হয়েছে সেটা স্থগিত, এবং এর আগে যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে, এবং ডাকসু 9 সেপ্টেম্বরেই হবে। শিক্ষার্থীরাই জিতবে, এটি আমাদের ডাকসুতে শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর, ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা। এরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। অপরাজয় বাংলার পাদদেশে বিপি প্রার্থী আবিদ বলেন, ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, হতেই হবে, হতেই হবে। পরে ধীরে ধীরে শান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বেলা 11টার দিকে তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সাক্ষাতে সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই দুই বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার আসার গুঞ্জনটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি জানান, রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের দেখা করা রুটিন ওয়ার্ক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণে আসবে বলে জানান আইন উপদেষ্টা। ঝর্ণা রায় রিপোর্ট। সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পর দেশে জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে এমন গুঞ্জন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে। দুপুরে সচিবালয়ে বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এই বিষয়ে তিনি অবগত নন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল, আশা করি তার অবসান হবে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারব। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রকম অস্থিরতা থাকে, এটা অস্বাভাবিক নয়। একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে, এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে আবার। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। প্রস্তুতির অভাবে যথাসময়ে নির্বাচন নাও হতে পারে,
এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, যথাসময়ে নির্বাচন হবে। সোমবার নির্বাচন কমিশন ভবনে তিনি আরও জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আহ্বান জানিয়েছেন। শিউলি রায় রিপোর্ট। সোমবার দুপুরে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিএসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকার নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের বলেন, অনেক গুজব এবং ষড়যন্ত্রের তথ্য আছে, সেই সব নিয়ে আলোচনা করতে সিএসির কাছে আসা। We support the interim government led by Professor Yunus and the Central Election Commission in charting a pathway to free and fair elections early next year. এছাড়াও তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। নির্বাচনে প্রভাব বিস্তারও তাদের লক্ষ্য নয়। বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবেই হবে নির্বাচন। We do not, as the U.S. Embassy or the U.S. government, support any particular party, but we do meet with the political parties to understand their platforms and their goals. We do not support any particular politician, but we do meet with politicians to understand their goals. And we do not support any particular outcome. That is for the people of Bangladesh to decide, and we wish you all the best success in doing it. পরে সিএসি জানান, নির্বাচন করতে প্রস্তুতি না থাকায় যথাযথ সময়ে নির্বাচন সম্ভব হচ্ছে না এমন অভিযোগ শুনতে নারাজ কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচনে পূর্ণ প্রস্তুতি রয়েছে ইসির। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে, নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছাবে বলেও বিশ্বাস করেন সিএসি। শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে কোনো মূল্যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। সোমবার সকালে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে সমাধিস্থলে আসেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নেতাকর্মীরা বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করার কোনো অপশন নেই। যার ভোট সে সুষ্ঠুভাবে সে দিবে, ওই রাতের ভোট হবে না, ব্যালট বাক্স ভরা থাকবে না। নতুন সুন্দর একটা বাংলাদেশ বিএনপির হাত দিয়ে উঠে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাচ্ছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা অনন্য। এই দলটি এই দেশের রাজনীতিতে অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসে এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোত্তম সহযোগিতা করা।
বিএনপি ক্ষমতায় গেলে দলটির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা মহাসচিবের। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে সংস্কার বাস্তবায়ন ও কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে যান এনসিপি নেতারা। এ সময় সার্জিস আলম এ মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে তর্ক বিতর্ক হবে, তবে সম্প্রীতি ধরে রাখতে হবে। গণতন্ত্রের পথে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমন রাজনৈতিক সংস্কার চালুর কথা বলেন তারা। যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এর সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা যে প্রত্যাশা করি, এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তামাশা নির্বাচন জনগণ হতে দেবে না, আর নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সোমবার দুপুরে মহাখালীতে জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি আরো বলেন, নির্বাচনের আগে সংস্কারের আইনি কাঠামো দিতে হবে। এছাড়া ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান তিনি আরো বলেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা ক্ষমতায় আসলেও দেশ চালাতে পারবে না। ফ্যাসিবাদ যদি আর বাংলাদেশে দেখতে না চান, স্বৈর শাসন যদি দেখতে না চান, দুঃশাসন যদি দেখতে না চান, পুরাতন পদ্ধতির নির্বাচনে বাংলাদেশে হবে না। 40% ভোট পাই আসে 250 সিট পেয়ে যাবে, আর যা খুশি বাংলাদেশে করবে ভোট মেজরিটি নিয়ে, এটা যেই হোক আমরা সেটা চাই না। এই জন্য স্বৈরাচার রুখবার জন্য, ফ্যাসিবাদ রুখবার জন্য পথ একটাই, পিআর পদ্ধতিতে নির্বাচন, এবং বাংলাদেশের বেশিরভাগ দল এটা চাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে অন্যান্য বাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন ঘিরে এরই মধ্যে 4000 পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সীমান্তের অস্ত্রের ঝনঝনানি নেই জানিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি। পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ইলেকশনের আগে, এটা আমাদের সেনাবাহিনীদেরকেও আমরা একটা অনুরোধ করেছি, প্লাস আমরা বিজিবি, আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি। এবার আমরা ইলেকশনের সময় শুধু সেনাবাহিনী না, এবার আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদেরও আমরা কাজে লাগাবো। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে একজন চিকিৎসক ও 2 জন ফটো সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার হাসনাত আল মতিন, সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের চিফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন ও ফটো সাংবাদিক মোহিত হোসেন। বেলা 12টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 11 সেপ্টেম্বর। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য 2 জন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা 6 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত 3 জন সাক্ষী জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় জারি করা 144 ধারা মঙ্গলবার দিবাগত রাত 12টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এদিকে 144 ধারার মধ্যে সোমবার দিনভর থমথমে অবস্থা বিরাজ করে ক্যাম্পাস ও জোবরা এলাকায়। স্থগিত রাখা হয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সংঘর্ষে আহত 144 শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। 144 ধারা অনুযায়ী 5 জনের বেশি একসঙ্গে অবস্থান এবং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের এই আদেশ সোমবার রাত 12টা পর্যন্ত বহাল থাকবে। লোকজন খুব চলাফেরা কম করছে, দোকানপাট বন্ধ, কেউ নেই, ছাত্ররা নেই, স্থানীয় লোকজন নেই, রাস্তা একদম ক্লিয়ার। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে সমস্যা সমাধানের লক্ষ্যে দুপুরে জোবরাবাসী প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আশঙ্কার মধ্যে রয়ে গেছে আর কি স্টুডেন্টরা যে কি হবে, পরিস্থিতি কি সামনে আরো অবস্থা কি বেগতিক হবে নাকি হবে না। আজকে আমাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে কারণ আমাদের ব্যাচের অনেকে আহত হয়ে গেছে। আমার বন্ধুর মাথা ফাটছে, কয়েকজন ক্ষোভ খাইছে। দীর্ঘদিন ধরে আমাদের সাথে একটা সুসম্পর্ক চলে আসছে। আমরা যেখানে যাদেরকে ওখানে দেখেছি, মানে তাদের অবয়ব আকৃতি, কেন তারা হেলমেট পরবে, কেন তারা মুখোশ পরবে। এখানে একজন হানিফ আছেন এবং তার অনেক সহযোগী আছেন, তারা সবাই এই জায়গায় যুক্ত হয়েছে। অনেকভাবে এখানে বিশ্ববিদ্যালয়ের যারা অশান্ত করতে চায়, সম্মানিত নেইবার, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, সবসময় সুসম্পর্ক। সেই জন্য আমরা ভবিষ্যতে যাতে এটা ডিটেরিয়েট না করে, সেই জন্য আমরা গতকালকে এই জোবরাবাসীর মধ্যে থেকে যারা চেয়ারম্যান, একজন সাবেক চেয়ারম্যান, একজন এক্সিস্টিং চেয়ারম্যান, 2 জন চেয়ারম্যান, এলাকার মুরব্বী সম্মানিত যারা, তাদেরকে ডেকেছি। কাজে আমরা চাচ্ছি এটার একটা টেকসই সমাধান, সেই জন্য আমরা কমিটিটা করেছি। এদিকে শনিবার রাতে সংঘর্ষের পর থেকে শুরু করে এখনো টহলে রয়েছে সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপরিচিত সন্দেহমূলক যাদেরকে অপরিচিত একটু হচ্ছে তাদেরকে আমরা খাতাতে এন্ট্রি করে এবং পারমিশন নিয়ে কোথাও যাচ্ছে কিনে দেন। বর্তমানে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে 2 শিক্ষার্থী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 60 শিক্ষার্থী সহ আশেপাশের হাসপাতালগুলোতে মোট 144 শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 দফা আলটিমেটাম দিয়েও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার করে 6 দফার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। বিকেলে 2.5 ঘন্টা জব্বারের মোড় রেলপথ অবরোধ করে রাখেন। এরপর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলপথ অবরোধ থেকে সরে আসেন তারা। রাত 9টায় বিক্ষোভ কর্মসূচি শেষে হলে অবস্থান করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার সহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। হল ভ্যাকেন্টের যে বিষয়টি সেটা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ওইটি প্রত্যাহার করার মাধ্যমে আমাদের সাথে আলোচনায় বসতে হবে এবং একই সাথে আলোচনায় বসার আগে গতকালকে শিক্ষার্থীদের সাথে যে হামলা হয়েছে বর্বরচিত, সেখানকার সাথে সেই শিক্ষকরা জড়িত তাদের সাথে আমরা আলোচনায় বসবো না, আমরা হল ছাড়বো না, স্পষ্টভাবে আমরা বলে দিচ্ছি। আমাদের আন্দোলন চলমান থাকবে। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপন হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল থেকে জেলায় জেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা হয়। বিভিন্ন স্থানে বিতরণ করা হয় গাছের চারা। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শায়লা খান।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোমবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। এইবারের প্রতিষ্ঠা বার্ষিকীটা হচ্ছে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভিন্ন। সবাই নিজ নিজ জায়গা থেকে সকলকে সেবা দেওয়ার চেষ্টা করবেন। নোয়াখালীতে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বক্তব্য রাখেন। সোমবার বিকেলে ফেনীতে সমাবেশ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়েই শেষ হয়। 14 জনগোষ্ঠীর মানুষ নিয়ে বান্দরবানে পালিত হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিকে কেন্দ্র করে মসজিদ, মন্দির ও গির্জায় নানা আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গাজীপুরেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। বিকালে শরীয়তপুরের সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, ষড়যন্ত্র রুখতে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। সকল রাজনৈতিক দলকে মতকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা আগামী দিনে নির্বাচন কমিশন, এই ইন্টারিম সরকার অলরেডি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন বানচালের জন্য আমরা মনে করি একটি ষড়যন্ত্র চলছে। এছাড়া নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীতে রেলি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। শায়লা খান, নিউজ ডেস্ক, 23 টিভি। ব্যতিক্রমী আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজধানীর উত্তরার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি। ৫ শতাধিক অসচ্ছল মানুষকে বস্ত্র প্রদানের মাধ্যমে পালন করা হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।